very good day to all of you. প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শুরু করব লাস্ট লেকচার যেখানে শেষ করছিলাম তারপর থেকে। সো আজকে আমাদের পড়ালেখার বিষয় হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিভাবে কাজের রাশিমালা নির্ণয় করতে হয়। তারপর শিখব রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক। তারপর শিখব সেই একই প্রক্রিয়ায় তাপমাত্রা এবং চাপের মধ্যে কি সম্পর্ক। এরপর আমরা দেখব সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দুটি গাণিতিক সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব এবং সর্বশেষ তোমাদেরকে দুটি হোম টাস্ক দিব। তাহলে শুরু করি আজকের প্রথম টপিক। সো আমাদেরকে ফার্স্ট বের করতে হবে সমষ্ণ প্রক্রিয়ায় কাজের রাশিমালা। তাহলে পাশে যদি আমরা একটু দেখি যে পিভি ডায়াগ্রাম আমরা বিবেচনা করব, তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় কোনো কার্যকারী বস্তু, তাহলে এখানে আমরা আদর্শ গ্যাসকে বিবেচনা করতে পারি। তাহলে সেই আদর্শ গ্যাস যদি এ থেকে সমষ্ণ প্রক্রিয়ায় বি তে উপনীত হয়, তাহলে এই পিভি ডায়াগ্রাম থেকে আমরা একটা জিনিস ভালো করেই বুঝি, সেটা হলো এ বিন্দুতে সেই থার্মোডাইনামিক সিস্টেম অথবা সেই কার্যকারী বস্তু অথবা সেই আদর্শ গ্যাস, তার চাপ এখানে এই পর্যন্ত। যখন এ থেকে বিতে আসলো, এই সিচুয়েশনে তার চাপ এখানে। একইভাবে যদি আমরা আয়তনের কথা চিন্তা করি, তাহলে এ বিন্দুতে এই সেই থার্মোডাইনামিক সিস্টেমের আয়তন ভিআই, আর যখন বিতে আসলো তার আয়তন ভিএফ। যদি আমরা এখান থেকে একটু খেয়াল করি, আমরা যেভাবে বিবেচনা করলাম, অবভিয়াসলি এই সিচুয়েশনের জন্য ভিএফ ইজ গ্রেটার দ্যান ভিআই। ওকে, তাহলে আমাদেরকে বের করতে হবে এ থেকে বিতে আসার কারণে থার্মোডাইনামিক্যালি এই থার্মোডাইনামিক সিস্টেম কি পরিমাণ কাজ সম্পন্ন করলো। তাহলে আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে জানা ছিল ডিডব্লিউ সমান সমান পিডিভি। তাহলে আমরা যদি টোটাল কাজকে বের করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই ডিডব্লিউ কে ইন্টিগ্রেশন করতে হবে। সো ইন্টিগ্রেশন করলে আমরা টোটাল কাজ বের করতে পারবো। তাহলে ডব্লিউ সমান ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ। সো ডিডব্লিউ মিনস পিডিভি। সো ডিডব্লিউর পরিবর্তে আমরা পিডিভি বসালাম। কিন্তু এখানে আমাদের একটু খেয়াল করতে হবে, যেহেতু আমরা সিস্টেমটিকে সমষ্ণ প্রক্রিয়ায় বিবেচনা করব, সেহেতু এই পি কেও আমাকে রিপ্লেস করে দিতে হবে টি এবং ভি এর সাপেক্ষে। তাহলে আমরা এই ইন্টিগ্রেশনটা সহজে করতে পারবো। তাহলে এই জন্য আমরা বিবেচনা করলাম এখানে সিস্টেম হিসেবে আমরা 1 মোল আদর্শ গ্যাস বিবেচনা করতে পারি। সো এই জন্য n সমান 1 নিলাম। সো এরপর আমরা পি কে আমরা টি এবং ভি এর সাপেক্ষে রিপ্লেস করে দিলাম। তাহলে এই পি কে আমরা এখানে বসিয়ে দিব। সো বসালে আমরা আরটি বাই ভি লিখব। তারপর হচ্ছে আমরা ইন্টিগ্রেশনের যে নিয়ম, সেই নিয়ম অনুসারে আমরা জানি কনস্ট্যান্টকে বাইরে আনতে পারি। কনস্ট্যান্টকে যদি বাইরে আনি, তাহলে কি হবে, সেই আরটি বাইরে নিয়ে আসলাম। সো আমাদের থাকলো ডিভি বাই ভি। আর এখানে আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে, যেহেতু ইন্টিগ্রেশন ওভার দ্য ডিভি, তার মানে কি আয়তন পরিবর্তন হচ্ছে, এ থেকে বিতে আসলো। সো আদি আয়তন ভিআই, শেষ আয়তন ভিএফ। সো আমরা লিমিট বসিয়ে দিব। ইন্টিগ্রেশনের লিমিট স্টার্টিং হচ্ছে এ এর জন্য ভিআই আর বি বিন্দুর জন্য ভিএফ। ওকে, সো আমরা ইন্টিগ্রেশনের নিয়ম অনুসারে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। তারপর লিমিট বসালে আমরা ফাইনালি এরকম একটি সমীকরণ পাবো, ডব্লিউ সমান সমান আর টি লন ভিএফ ডিভাইডেড বাই ভিআই। সো আমরা এই কাজ যখন নির্ণয় করলাম, 1 মোল আদর্শ গ্যাসের কথা চিন্তা করছি, কিন্তু আমরা যদি n মোল গ্যাসের কথা চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, কাজ সমান হবে, সো n দ্বারা মাল্টিপ্লাই করে দিব। সো দিস ইজ আওয়ার রিকোয়ার্ড ইকুয়েশন টু ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান ডিউরিং দ্য আইসোথার্মাল প্রসেস। ওকে, তাহলে এবার আসি আমরা একটা গাণিতিক সমস্যা বলি। তাহলে এখানে আমাদেরকে বলা হলো
পিস্টনযুক্ত একটি সিলিন্ডারের মধ্যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.1 মোল বাতাস আছে। পিস্টনটির উপর আস্তে আস্তে এমনভাবে বল প্রয়োগ করা হলো যেন সিলিন্ডারের মধ্যে অবস্থিত বাতাস পরিবেশের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে। যদি সিলিন্ডারের মধ্যে অবস্থিত বাতাসের শেষ আয়তন আদি আয়তনের অর্ধেক হয় তাহলে উদ্দীপক অনুসারে কাজের পরিমাণ কত? ওকে, তাহলে আমরা যখন এই ধরনের প্রবলেম সলভ করতে যাব তাহলে এখন হয়তো আমরা সহজে বুঝবো, যেহেতু আমরা সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কাজকে আমরা ক্যালকুলেট করা শিখছি, সো প্রবলেমটা সেই রিলেটেড। কিন্তু এখানে কোথাও সমস্ত প্রক্রিয়া প্রত্যক্ষভাবে আমাদেরকে বলে দেওয়া হয়নি। কিন্তু আমরা যদি খেয়াল করি পিস্টনটির উপর আস্তে আস্তে, সো এই কথাটা দ্বারা আমরা একটা ধারণা পাবো। তারপর হচ্ছে কি তাপীয় সাম্যাবস্থায় থাকবে, সো এটা দ্বারাও আমরা বুঝতে পারি টেম্পারেচার সেম, তার মানে দিস ইজ রিলেটেড টু আইসোথার্মাল প্রসেস। ওকে, তাহলে আমাদের ফর্মুলা আমরা ডেভেলপ করছি, যে ফর্মুলা ডেভেলপ করলাম সেটা অনুসারে আমরা কাজকে ক্যালকুলেট করতে পারি। সো আমাদের যে ইনফরমেশন আছে সেখানে আমরা দেখলাম যে টি সমান সমান 20 ডিগ্রি সেলসিয়াস। সো এটার জন্য আমরা কেলভিন স্কেলে নিলাম। সো নাম্বার অফ মোল হচ্ছে 0.1 মোল। সো এখানে শেষ আয়তনকে আমরা বললাম V2 আর আদি আয়তনকে বললাম V1, তাদের মধ্যে সম্পর্ক এটা। আর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট এটা আমাদের জানা থাকবে। তাহলে আমরা কি করব, আমাদের সেই কাজের ফর্মুলায় সমস্ত প্রক্রিয়ার জন্য আমরা এই ভ্যালুগুলোকে বসিয়ে দিব। সো n সমান সমান 0.1, r সমান সমান 8.314, t সমান সমান 293। সো V2 আর V এর মান এখানে বসালাম। সো এটা যদি বসাই তাহলে ফাইনালি আমরা কি পাবো, আমরা একটা ভ্যালু পাবো। সো এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব মাইনাস 168.85 জুল। ওকে, তাহলে এই প্রক্রিয়ায় কাজের মান আমরা পেলাম 168.85 জুল, কিন্তু তার আগে একটা আমাদের কি থাকলো, একটা নেগেটিভ সাইন থাকলো। সো আমরা আগেও শিখছি, সো কাজ যদি নেগেটিভ হয় সো এভাবেও আমরা বুঝতে পারি ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। সো এই নেগেটিভ সাইন দ্বারা আমরা বুঝবো ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। সো সংক্ষেপে লেখা যায় সিস্টেম। ওকে, সো আমরা বুঝি, কারণ কি আয়তন যেহেতু কি হলো কমে গেল, তার মানে কি সিস্টেমের উপর বাইরে থেকে বল প্রয়োগ করা হয়েছে, এই কারণেই কি ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। ওকে, নেক্সট টপিকে আমরা আসি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কাজকে ক্যালকুলেশন করতে চাই। সো বইয়ের মধ্যে কি অনেক বড় করে একটা ডেরিভেশন আছে, সো আমরা এখানে অতটা বড় করে শিখবো না, আমরা আমাদের মতো করে আরো প্রমিনেন্টলি আমরা এই ডেরিভেশনটা করতে পারি। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমাদের জানা ছিল। সো প্রথম 2 লেকচারে অনেক কিছু আমরা শিখছি। সো ডিকিউ সমান সমান 0। সো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে ডিকিউ সমান 0 বসাবো, সো ডিডব্লিউ সমান মাইনাস ডিইউ হয়ে যাবে। সো দিস ইজ নাম্বার 1 ইকুয়েশন। আবার আমরা শিখছিলাম ডিইউ সমান সমান কত, এনসিবি ডিটি, এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিলাম। আবার আমরা জানি সিপি এবং সিবি এর মধ্যে কি সম্পর্ক, তার মানে কি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের মধ্যে কি সম্পর্ক। সো দুইভাবে আমরা সম্পর্কটাকে আমরা দেখছিলাম, একটা হচ্ছিল সিপি মাইনাস সিবি সমান সমান আর, দিস ইজ থার্ড ইকুয়েশন। আর একটা হচ্ছে সিপি বাই সিবি সমান সমান গামা। এবং এইখান থেকে আমরা একটু আমাদের সুবিধার্থে সিপি সমান ইন টার্মস অফ গামা এবং সিবি আকারে লিখলাম, এটাকে প্রকাশ করলাম নাম্বার 4 ইকুয়েশন। তাহলে এখন আমরা যেটা করব, এই সিপি সমান গামা সিবি 3 নম্বর সমীকরণে বসিয়ে দিব। তাহলে 3 নম্বর সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে কি হবে, 3 নম্বর সমীকরণ হচ্ছে এটা। তো সিপি এর পরিবর্তে আমরা কি করব, গামা সিবি বসাবো, বসিয়ে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে ক্যালকুলেশন করব। ওকে, আমরা তাহলে নেক্সট দেখি। সো সিপি এর পরিবর্তে আমরা কি করছি, গামা সিবি বসালাম, আর সিবি তো থাকলো। সো এইভাবে আমরা লিখতে পারি। সো মাঝখানে একটা লাইন করলে আমরা রিঅ্যারেঞ্জ করে আশা করি এটা পাবো। সো এটা জাস্ট এক লাইন আমরা করব, যখন লেকচারটা দেখব আমরা এটা করার চেষ্টা করব। সো দ্যাট উড বি মোর বেটার ফর ইউ।
তারপরে আমরা দেখব 5 নং থেকে এই সিবি এর মান কোথায় বসাবো? 2 নং সমীকরণে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। 2 নং সমীকরণে বসাবো। সো 2 নং সমীকরণ কি? ডিউ সমান এন সিবি ডিটি। সো আমরা সিবি সমান সমান পেয়ে গেছি, এটা পেলাম। ওকে, আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। সো ডিউ সমান সমান আমরা পেয়ে যাব, এভাবে লিখতে পারি। ওকে, তাহলে 1 নাম্বার ইকুয়েশন আমাদের কি ছিল? আমরা যদি পিছনের দিকে যদি একটু খেয়াল করি, তাহলে আমরা dw সমান সমান আমরা শিখে আসছি মাইনাস ডিউ। সো ডিউ সমান আমরা পেয়ে গেলাম এটা। সো এটা আমরা এখানে বসাবো, কিন্তু এখানে যেহেতু মাইনাস সাইন আছে, সো রিঅ্যারেঞ্জ করলে, সো এখানে ছিল গামা মাইনাস 1, এটা 1 মাইনাস গামা হয়ে যাবে। সো এটা আমরা পারি। আর এখানে আমরা ডিটি এর পরিবর্তে কি করলাম? টি2 মাইনাস টি1। কারণ এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সেই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় টেম্পারেচার কি হলো? টেম্পারেচার চেঞ্জ হয়ে গেল। সো ইনিশিয়ালি ছিল টি1, ফাইনালি হলো টি2। সো ডোন্ট বি কনফিউজড। সো কে কার থেকে বড়, এটা যখন আমরা স্পেসিফিক্যালি বলে দিব, তখন আমরা সেভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। সো আপাতত আমরা ধরি ডিটি মানে হচ্ছিল টি2 মাইনাস টি1। সো এই টি2 টি1 এর থেকে বেশি হতে পারে, কম হতে পারে। সো ইট ডিপেন্ডস অন যে সিচুয়েশনটাকে কিভাবে বিবেচনা করলাম। সেই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকুচিত হবে নাকি প্রসারিত হবে, কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেম। সো কে কার থেকে বড় অথবা ছোট, সেটা ডিপেন্ড করবে ওই সিচুয়েশনের উপর। সো এখানে আমরা অ্যাজ এ হোল জেনারেলি চিন্তা করব যে ডিটি সমান টি2 মাইনাস টি1। ওকে, তাহলে এইখানে আমাদের আরেকটা বিষয় আছে। এই ক্ষেত্রে ডিডব্লিউ কে আমরা কি করতে পারি? ডব্লিউ দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারি। সো এটা কেন করা যায়? সো আমি প্রশ্ন করলাম, সো এটা হোম টাস্ক হিসেবে থাকলো, জাস্ট একটা ট্রিকি কোশ্চেন। সো হিন্টসও আমি দিয়ে দিলাম, ফলো সেকেন্ড লেকচার। ওকে, সো সেকেন্ড লেকচার যদি ফলো করি, তাহলে ডিডব্লিউ কে কেন ডব্লিউ দ্বারা রিপ্রেজেন্ট করা যাবে। কারণ এখানে আমরা কোথাও কোনো ইন্টিগ্রেশন করি নাই। বইয়ের মধ্যে দেখবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাজকে ক্যালকুলেশন করার জন্য আমরা অনেক বড় একটা ডেরিভেশন করছি। ওকে, সো এখানে আমরা সেটা করলাম না। সো ডিডব্লিউ কেও আমরা ডব্লিউ দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারি। সো এটা একটু জাস্ট সেকেন্ড লেকচারটা যদি আমি আরো ক্লিয়ারলি বলে দিই, সেকেন্ড লেকচার আমরা শিখছিলাম যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সকে বিভিন্নভাবে প্রকাশ করা যায়। সো দ্যাটস দ্য কি পয়েন্ট। সো সেটা যদি বিবেচনায় নিই, তাহলেও আমরা এটা বুঝতে পারি। সো ফাইনালি আমরা যেটা করতে পারি, সো ডব্লিউ সমান সমান মাইনাস ডিইউ। সো ফাইনালি আমরা ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজকে বের করার সেই জেনারেলাইজড ফর্মুলা হচ্ছিল এটা। তাহলে এবার আসি আমরা এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় টি এবং ভি এর মধ্যে সম্পর্ক। তাহলে টি এবং ভি এর মধ্যে সম্পর্ক আমরা বের করতে চাই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য। ওকে, তাহলে আমরা রুদ্ধতাপ প্রক্রিয়ার জন্য বেসিক ইকুয়েশন জানি। পি এবং ভি এর মধ্যে সম্পর্ক কি? পি ভি টু দি পাওয়ার গামা সমান কে। কে মানে হচ্ছিল, আমি বিবেচনা করলাম, দিস ইজ এ কনস্ট্যান্ট, ডোন্ট বি কনফিউজড। ঠিক আছে, আমরা কনস্ট্যান্টকে যে কোনো ভাবেই রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, সো সি দ্বারা প্রকাশ করতে পারি, কে দ্বারা প্রকাশ করতে পারি, অথবা আমরা ধ্রুবক লিখতে পারি, অথবা তার ইংলিশ টার্মও লিখতে পারি। সো অ্যাজ আওয়ার উইশ। ওকে, তাহলে এইবার আমরা চাচ্ছি কি টি এবং ভি এর মধ্যে সম্পর্ক। তার মানে কি, তাহলে এই পি কে আমাকে কি করতে হবে? আউট করে দিতে হবে। সো এই জন্য আমরা কি করলাম? এক মোল আদর্শ গ্যাসের কথা বিবেচনা করলাম। সো এক মোল আদর্শ গ্যাসের জন্য পিভি সমান আর টি। সো এখান থেকে আমরা কি করব? পি সমান বের করব আর টি ডিভাইডেড বাই পি। সো এই পি কে আমরা এখানে বসিয়ে দেব। ওকে, সো বসালে আমরা এভাবে লিখতে পারি, সো দে সমান সমান কনস্ট্যান্ট। সো এখানে আমরা আরেকটু রিঅ্যারেঞ্জ করব, রিঅ্যারেঞ্জ করে এই আরটাকে আমরা কি করলাম? নিচে নিয়ে আসলাম। ওকে, তাহলে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান কে ডিভাইডেড বাই আর। সো কে ইজ এ কনস্ট্যান্ট, আর ইজ এ কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্ট ডিভাইডেড বাই কনস্ট্যান্ট উইল গেট অলসো এ কনস্ট্যান্ট। ওকে, সো কি হয়ে গেল? টি এবং ভি এর মধ্যে সম্পর্ক টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1। সো দিস ইজ আওয়ার রিকোয়ার্ড ইকুয়েশন। ওকে, এরপরে আসি আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় টি এবং পি এর মধ্যে সম্পর্ক দেখব। সো দিস ইজ ভেরি সিম্পল, কারণ আমরা প্রসিডিউর বুঝে গেছি যে আমরা
যে দুইটা রাশির মধ্যে সম্পর্ক এস্টাবলিশ করার চেষ্টা করব, তাহলে মানে সেই দুইটা রাশি ছাড়া বাকিটাকে আমরা মানে রিপ্লেস করে দিব। ওকে, তাহলে টি এবং পি, তার মানে কি ভি কে আমাকে কি করতে হবে, রিপ্লেস করতে হবে। তাহলে এই জন্য আমরা একমূল আদর্শ গ্যাসের কথা বিবেচনা করলাম। সো এখান থেকে ভি সমান এইভাবে লিখতে পারি। সো এই ভি কে আমি কি করব, এখানে বসাবো। সো রিঅ্যারেঞ্জ করব, করে আমরা এইভাবে লিখতে পারি। সো কে ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার গামা। সো কনস্ট্যান্ট ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার গামা, দিস ইজ অলসো কনস্ট্যান্ট। সো এটাকে আমরা লিখতে পারি p to the power 1 minus gamma t to the power gamma সমান সমান কনস্ট্যান্ট। সো এখানে আমরা ম্যাথমেটিক্যালি আরো একভাবে এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারি। সো এখানে পাওয়ার ছিল কত, p এর পাওয়ার 1 মাইনাস গামা, t এর পাওয়ার কত, t এর পাওয়ার গামা। সো এখানে আমরা কি করব, 1 মাইনাস গামা, তার নিচেও কি করলাম, গামা দিয়ে ডিভাইড করলাম। আর t এর পাওয়ার যে গামা ছিল তাকেও কি করলাম, গামা দ্বারা ডিভাইড করলাম। করলে আমাদের কি হবে, ম্যাথমেটিক্যালি মানে আমরা এই ফর্মটাকে এই ফর্মেও লিখতে পারি। সো ফাইনালি আমরা এইভাবে লিখতে পারবো। সো এখানে আমি যে কাজটা করলাম যে p টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইনটু t সমান সমান কনস্ট্যান্ট। সো এখানে আমি এটাকে লাল দিয়ে দিলাম, আর এখানে এই কনস্ট্যান্ট। তাহলে তুমি চিন্তা করে দেখো, এই কনস্ট্যান্ট আর এই কনস্ট্যান্ট কি এক জিনিস? সো এটাও আমি প্রশ্ন রাখলাম তোমাদের কাছে। ওকে, সো আপাত দৃষ্টিতে আমরা এইভাবে হয়তো শিখি, কিন্তু দিস কনস্ট্যান্ট এন্ড দিস কনস্ট্যান্ট দিস ইজ নট দ্য সেম থিং। ওকে, কিন্তু আমাদের যেহেতু কনস্ট্যান্ট, সো আমরা এইভাবে হয়তো চিন্তা করি। ওকে, সো এবার আসি আমরা একটা গাণিতিক সমস্যা, সেটাকে সমাধান করার চেষ্টা করি। আমাদের প্রবলেমটা হচ্ছে কি, প্রবলেমটা হচ্ছে 5.6 লিটার হিলিয়াম গ্যাসকে এসটিপি তে রুদ্ধতাপীয়ভাবে সংকুচিত করে 0.7 লিটার করা হলো। ওকে, তাহলে এটা ছিল 5.6 লিটার, কত হয়ে গেল, 0.7 লিটার হলো। প্রাথমিক তাপমাত্রা T1। তাহলে এই প্রক্রিয়ায় কাজ কত হবে? সো আমরা প্রসেসটা বলে দিলাম যে না, সরাসরি রুদ্ধতাপীয়। ওকে, তাহলে দিস ইজ ভেরি ক্লিয়ার টু আস। তাহলে একটু আগে আমরা বের করছি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের রাশিমালা হচ্ছে এটা। ওকে, সো আমাকে যদি কাজের রাশিমালায় ইউজ করে কাজকে বের করতে হয়, তাহলে প্রত্যেকটা ভেরিয়েবলের মান আমাকে জানতে হবে। তাহলে আমি একটা একটা করে দেখি কি কি ইনফরমেশন দেওয়া আছে। V1 সমান কত দেওয়া আছে, 5.6 লিটার। V2 0.7 লিটার। সো এখানে আমার গামার মান দরকার। সো হিলিয়াম গ্যাস আমরা সচরাচর হয়তো কি এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে ওই ভ্যালুটা আমাদের জানা থাকে, কিন্তু আমরা আরো বেস থেকে যদি শুরু করি, সো হিলিয়াম গ্যাস সেটা হচ্ছে F সমান কত, 3। আর আদি তাপমাত্রা T1, সো এটা এসটিপি ছিল যেহেতু, আদি তাপমাত্রা 273 কেলভিন। তাহলে এখানে আমাদের কি T2 এর মান দরকার, কিন্তু এখানে কোথাও T2 এর মান দেওয়া নাই, এটা আমাদেরকে কি বের করতে হবে। ওকে, সো আমি যদি এটাকে একটু অন্য কালার দিয়ে দিই, ওকে, T2 সমান কত এটা আমরা বের করব। আর গামা সমান হচ্ছে বেস ফর্মুলা হচ্ছে আমাদের এইটা, সেই ফর্মুলাটা আমরা ইউজ করে গামা সমান 5/3 পাবো ফর দিস কেস। ওকে, আর n সমান কত সেটাও কি সরাসরি বলে দেওয়া নেই, কিন্তু একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে কি যখন ইনিশিয়ালি এই প্রবলেমটাকে আমরা সলভ করার চেষ্টা করব, ইনিশিয়ালি কত লিটার হিলিয়াম গ্যাস, 5.6 লিটার। তার মানে কি, তার মানে হচ্ছিল তাহলে আদিতে মানে কত সংখ্যক মোল ছিল, দ্যাটস আওয়ার কনসার্ন। তাহলে কি হলো, এন সমান সমান, তাহলে আমরা জানি 22.4 লিটারে মোল সংখ্যা কত, 1। তাহলে 5.6 এ মোল সংখ্যা কত হবে, সো এটা আমরা ক্যালকুলেশন করে পাবো 1/4। সো এখানে অনেকে হয়তো কনফিউজড হবে যে না স্যার, তাহলে আমরা 0.7 লিটার কেন নিলাম না। ওকে, 0.7 লিটার নিলাম না এই কারণে, সো আমরা যখন কি করছি, আমরা যখন মানে প্রবলেমটা সলভ করতে যাচ্ছি অথবা আমরা বিবেচনা করলাম, সো শুরুতে কত লিটার হিলিয়াম ছিল, 5.6 লিটার, সেটাকেই তো আমরা সংকুচিত করছি। ওকে, তার মানে হচ্ছিল তাহলে আমাদেরকে ইউজ করতে হবে কি 5.6 লিটারকে, এই জন্য আমরা পাবো। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এই ফর্মুলার মধ্যে সব ভ্যালু বসাবো, কিন্তু তার আগে আমার এই T2 এর মান জানা নেই, এটাকে আমার আগে বের করে আনতে হবে। এটার জন্য আমি কি করব, একটু আগেই শিখছি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান এটা। সো এটাকে একটু জাস্ট রিঅ্যারেঞ্জ করব। হোপ অল অফ ইউ উইল ডু দ্যাট।
ওকে, সো এটাকে মাঝখানে একটা লাইন করলে আমরা টি2 এর মান একটা পাবো। টি2 এর মান কত পাবো? সো এটা তুমি নিজে নিজে করবে। সো আমি এখানে জাস্ট ভ্যালুটা লিখবো, তুমি এটা রিচেক করবে। ওকে, সেটা করলে আমরা পাবো হচ্ছে 4t1। ওকে, তাহলে আমার টি2 এর মানও কি জানা হয়ে গেল। তাহলে এখন আমরা কি করব, আমাদের বেস ইকুয়েশনে এটা বসিয়ে দেব। এই যে আমাদের সেই বেস ইকুয়েশন অথবা কাজ বের করার ফান্ডামেন্টাল ইকুয়েশন ডিউরিং অ্যাডিয়াবেটিক প্রসেস। তাহলে n সমান 1/4, r সমান 8.314, সো 4t1, সো t1 সমান এটা, t1 হচ্ছে 273। সো এটা ক্যালকুলেশন করব। সো 1 মাইনাস গামা, গামা সমান 5/3। সো এটা ক্যালকুলেশন করলে আমরা এখানেও একটা ভ্যালু পাবো। সো ভ্যালুটা হবে কত? সো নিজেরা ক্যালকুলেশন করবে, আবার রিচেক করবে। সো ক্যালকুলেশন করার দায়িত্ব তোমাদের। আমি এখানে জাস্ট শুধু অ্যান্সারটা লিখলাম, -2553.44 জুল। ওকে, সো রুদ্ধতাপীয় প্রক্রিয়াও আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এই পরিমাণ কাজ আসলে পাবো। ওকে, সো এখানেও আমরা কি মাইনাস সাইন পেলাম, সো এটা দ্বারা আমরা বুঝবো সো সিস্টেমের উপর কাজ হলো নাকি সিস্টেম দ্বারা কাজ হলো। ওকে, সো এখান থেকে আমরা কিন্তু একটু অ্যানালাইটিক্যালি যদি চিন্তা করি এবং প্রবলেম সলভ করার সময় যদি আমরা এগুলো একটু ভাবি, তাহলে ইন এনি আদার সিচুয়েশনস আমাদেরকে যদি কোনো প্রশ্ন করা হয় সেগুলো আমরা সুন্দর করে বুঝতে পারবো এবং অ্যান্সার করতে পারবো। ওকে, তাহলে নেক্সট আসি আমরা তোমাদের জন্য দুইটা হোম টাস্ক এখানে রাখলাম। সেটা হচ্ছে কি ST1 মানে 1 নাম্বার বাড়ির কাজ, 2 নাম্বার বাড়ির কাজ। সো এটা জাস্ট একটু পড়বে, সহজ প্রবলেম। সো আমরা এই পর্যন্ত আজকে ধরো 3টা লেকচার, সো 3টা লেকচার যদি আমরা ঠিক মতো একটু বুঝে থাকি, সো সেগুলো আমরা যদি ইউজ করি তাহলে এই প্রবলেম দুটো সহজে করতে পারবো। সো তোমাদের প্রতি আমার ওকে অনুরোধই থাকলো, যখন তুমি লেকচারটা দেখবে, সো লেকচার দেখার সাথে সাথে বিষয়গুলো বুঝবে এবং এই প্রবলেম দুটো সলভ করার চেষ্টা করবে। এবং এই সেকেন্ড প্রবলেমটা মানে তুমি যদি আজকের লেকচারটা ঠিক মতো আমরা বুঝে থাকি তাহলে এটা তুমি নিজে নিজে করতে পারবে। সো আশা করি তোমরা এভাবে প্রসিড করবে এবং আমাদের এই অড সিচুয়েশনে তোমরা নিজেরা নিজেদের মতো করে রুটিন তৈরি করে পড়ালেখা করবে এবং আশা করি এইভাবে যদি পড়ালেখা করতে থাকো তাহলে সো এই অড সিচুয়েশনে আর কোনো অসুবিধা হবে না। যেহেতু কলেজ বন্ধ আছে, তারপর পড়ালেখা আমরা এভাবে চালিয়ে যাব এবং নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের আরো যে সকল বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা শুরু করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস টু অল অফ ইউ।